আমরা জীবনে কিছু কিছু শব্দ ভুলে যেতে চাই। তার মধ্যে একটি শব্দ হচ্ছে গিয়ে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার যে অসুখ। ভাবুন, এমন একটি রোগ যেখানে একজন মানুষ ধীরে ধীরে নিজের স্মৃতি, নিজের পরিচয়, এমনকি সবচেয়ে প্রিয় মানুষগুলোকেও ভুলে যেতে শুরু করেন। সে কঠিন বাস্তবতার মাঝে গত 3 দশক ধরে হাজারো পরিবারকে আশার আলো দেখিয়ে চলেছেন একজন মানুষ, নীলাঞ্জনা মৌলিক। আপনার কথা শুনি একটু। হ্যালো স্যার, গুড মর্নিং। আপনার নামটা স্যার? জিৎ। আর টাইটেল? মিস্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনি কি দেখছেন? কতগুলো সংখ্যা, কতগুলো অক্ষর। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, ক থেকে উ পর্যন্ত অক্ষর। বর্তমানে তিনি আলজাইমার্স এন্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া অর্থাৎ ARDSI ক্যালকাটা চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল। শুধু তাই নয়, তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ এজিং এর ফেলো এবং আলজাইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল লন্ডনের স্বীকৃত মাস্টার ট্রেনার অফ ডিমেনশিয়া কেয়ার স্কিলস। জ্ঞান অর্জনের প্রতি তাঁর আগ্রহ অসাধারণ। সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞানে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় থেকে, মানব সেবা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেজ ইউনিভার্সিটি থেকে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ স্টার্লিং থেকে ডিমেনশিয়া স্টাডিজে 3টি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। আমাদের এই চেয়ার আমাদেরকে বসিয়ে রাখছে, আমরা খাচ্ছি চেয়ারে বসে, আমরা সিনেমা দেখছি চেয়ারে বসে, আমাদের দিনে কত ঘন্টা আমরা বসে থাকি। কাজে এই মোটিভেশনটা দরকার যে আমি একটানা 20 মিনিটের বেশি বসবো না। পাশাপাশি স্ট্যানফোর্ড স্কুলস অফ মেডিসিন থেকে এন্ড অফ লাইফ কেয়ারে বিশেষায়িত প্রশিক্ষণ এবং অস্ট্রেলিয়ার ডিমেনশিয়া কেয়ার ইন্টারন্যাশনাল থেকে স্পক অফ লাইফ ফিলসফির ইন্টারন্যাশনাল মাস্টার প্র্যাকটিশনার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। প্রায় 30 বছর আগে তিনি ডিমেনশিয়া আক্রান্ত মানুষের জন্য কাজ শুরু করেন। যুক্তরাষ্ট্রের একটি ডিমেনশিয়া কেয়ার সেন্টারে প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা নিয়ে 1989 সালে তিনি দেশে ফিরে আসেন। লক্ষ্য ছিল একটাই, ভারতে ডিমেনশিয়া আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তারপর থেকে তিনি ARDSI ক্যালকাটাকে গড়ে তুলেছেন দেশের অন্যতম সেরা ডিমেনশিয়া সহায়তা সংস্থা হিসেবে। জনসচেতনতা বৃদ্ধি, হোম কেয়ার, ডে কেয়ার, কেয়ার গিভার প্রশিক্ষণ এবং নানাবিধ সহায়তামূলক সেবার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এই সামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন গভর্নর্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স। এই যে ডিমেনশিয়া রোগ মানে সিমটমস গুলো, এগুলো কোনো অসুখের দরুন হয়। এই অসুখ অ্যালজাইমার্স হতে পারে। অ্যালজাইমার্স হচ্ছে একটি অসুখ যেই কারণে এই ডিমেনশিয়া সিমটমস গুলো দেখা দিচ্ছে। নীলাঞ্জনা মৌলিক আমাদের মনে করিয়ে দেন, স্মৃতি হারিয়ে যেতে পারে কিন্তু মানবিকতা কখনো হারায় না। একজন মানুষের নিষ্ঠা, সহানুভূতি এবং দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম হাজারো জীবনে আশার আলো জ্বালাতে পারে। এই গল্প শুধু একজন সমাজকর্মীর নয়, এটি ভালোবাসা, সেবা এবং মানবতার এক অনন্য উদাহরণ। আমরা জীবনে কিছু কিছু শব্দ ভুলে যেতে চাই। তার মধ্যে একটি শব্দ হচ্ছে গিয়ে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার যে অসুখ। এবং আমরা সবাই আজকাল আমাদের এই নাগরিক জীবনে এই শব্দগুলো আমরা প্রায়শই শুনে থাকি, অ্যালজাইমার, ডিমেনশিয়া, এবং যেগুলো তথ্য পরিসংখ্যান সেগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো, ভয় ধরিয়ে দেওয়ার মতো। আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো এই বিষয়ের একজন এক্সপার্ট নীলাঞ্জনা মৌলিকের সঙ্গে। নীলাঞ্জনা মৌলিক 30 বছর ধরে এই পেশার সঙ্গে এই অভিজ্ঞতা, তার 30 বছরের অভিজ্ঞতা রয়েছে। যারা ডিমেনশিয়ার পেশেন্ট, যারা অ্যালজাইমারের পেশেন্ট, যারা তাদের কিভাবে সেবা যত্ন করতে হয়, তাদের কিভাবে যেটাকে কেয়ার গিভিং বলতে হয়, সেটা তিনি আমেরিকাতেও ছিলেন অনেকদিন।
তো আজকে আমরা তার সঙ্গে এই বিষয়টা নিয়েই কথা বলবো। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একদম শুরুর দিকেই যেটা ফান্ডামেন্টাল প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মধ্যে ফান্ডামেন্টালি ডিফারেন্সটা কি? ডিমেনশিয়া শব্দটা হেলথ প্রফেশনালরা ব্যবহার করে বোঝানোর জন্য যে একজন মানুষের মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা দিচ্ছে, যেই লক্ষণগুলো তার দৈনন্দিন যে কাজকর্ম করার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে। এবার দৈনন্দিন কাজকর্ম বলতে ব্রাশ করা, স্নান করা, খাওয়া দাওয়া, নিজের জামা কাপড় পরা, বা তার প্রফেশনাল লাইফে তিনি যা কাজ করছেন, এই কাজের সময় তার কিছু কিছু সিমটমস হচ্ছে, যে এই সিমটমস গুলোতে তার এই কাজগুলো যে ক্ষমতাটা করার যে ক্ষমতাটা, সেটাকে দমিয়ে দিচ্ছে। এবার এই সিমটমস গুলো হতে পারে তার মেমোরি লস, মনে করতে পারছেন না, জিনিসপত্র এদিক ওদিক রাখছেন, সময়, স্থান, কাল, পাত্র এগুলোর সমস্যা হচ্ছে, মুড বা ব্যবহারের বদল হচ্ছে, দৈনন্দিন বা সামাজিক মেলামেশার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তো এরকম 10খানা ওয়ার্নিং সাইন্স আছে। আচ্ছা, সেইগুলোকে হেলথ প্রফেশনালরা ডিমেনশিয়া বলে। এবার এই যে ডিমেনশিয়া মানে সিমটমস গুলো, এগুলো কোনো অসুখের দরুন হয়। এই অসুখ অ্যালজাইমার্স হতে পারে। অ্যালজাইমার্স হচ্ছে একটি অসুখ যেই কারণে এই ডিমেনশিয়া সিমটমস গুলো দেখা দিচ্ছে। আচ্ছা, যদি আপনার জ্বর আসে, জ্বরটা অসুখ না, ধরুন আপনার শরীরে কোনো ইনফেকশন হচ্ছে যার জন্য আপনার জ্বরটা এসছে, তাহলে এখানে জ্বরটা হচ্ছে ডিমেনশিয়া আর ওই ইনফেকশনটা হচ্ছে অ্যালজাইমার্স। তাহলে ব্রেনের ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, নার্ভ গুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, মরে যাচ্ছে, এবং সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তার দরুন মানে সেটা অ্যালজাইমার্স অসুখ হয়েছে ব্রেনে, তার জন্য হচ্ছে, এবং এই হওয়ার দরুন ডিমেনশিয়ার সিমটমস গুলো দেখা দিয়েছে মানুষটার মধ্যে। মানে এটা কি তাহলে একটা এজ রিলেটেড ব্যাপার? কারণ আমরা জানি যে একটা এজের পরে ব্রেনটা ডিজেনারেট করতে থাকে। না, এটা নর্মাল এজিং প্রসেস না। নর্মাল এজিং প্রসেসে আপনি হয়তো একটা জিনিস ভুলে গেছেন, কিন্তু একটু সময় পেলে হয়তো সেটা একদিন না হোক দুদিন পরে আপনার মনে পড়ছে। বা আপনি ধরুন আমার এখানে এসছেন, আপনি গাড়িটা পার্ক করে আমার কাছে এসছেন, কথা বলছেন, আপনার এই কাজটা হয়ে গেলে আপনি বাইরে গিয়ে দাঁড়িয়ে হয়তো কিছুক্ষণ আপনার সময় লাগতে পারে যে গাড়িটা যেন কোথায় পার্ক করেছি, কিন্তু এইটা কখনোই হবে না যে আপনি ভুলে যাবেন যে আপনি গাড়ি করে এসেছেন। ডিমেনশিয়া অ্যালজাইমার্স যাদের হয়, তারা শুধুমাত্র যে মানে কোথায় গাড়িটা রেখেছি তা সেটা ভুলে যাবেন না, উনি যে গাড়ি করে এখানে এসেছেন সেটাই তার মাথার থেকে বেরিয়ে যাবে, উনি হয়তো হেঁটেই বাড়ি ফিরবেন। তাহলে ভুল ভ্রান্তিটা কিন্তু স্বাভাবিক, আমার আপনার মতো বয়সের সাথে সাথে যে ভুল ভ্রান্তি হয় তার থেকে অনেক বেশি অস্বাভাবিক। আচ্ছা, এইটা কি মানে কোনো আমাদের যেটা মানে লাইফস্টাইল, যেটা এটা কি কোনোভাবে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে? নিশ্চয়ই লাইফস্টাইল যে ডিজিজ গুলো, সেইগুলো এই ডিমেনশিয়াকে, তার ঝুঁকিকে বাড়িয়ে তোলে অনেক রকম ভাবে। তার মধ্যে হার্টকে ভালো রাখার জন্য যা যা ডাক্তাররা করতে পারেন, বা যেগুলো কারণ রিস্ক ফ্যাক্টর হার্টের অসুখে, ঠিক তেমনি ডিমেনশিয়ারও ব্রেনেরও কিন্তু একই ধরনের রিস্ক ফ্যাক্টর। তার মধ্যে একটা হচ্ছে বিং ডায়াবেটিক, হাইপারটেনশন, ওবিসিটি, তারপরে আপনার খাওয়া দাওয়া ঠিক, ডায়েটটা যদি ঠিক না হয়, এক্সারসাইজ যদি না হয়, ফিজিক্যাল এক্সারসাইজ যদি না হয়, এইগুলো সবই কিন্তু আপনার হার্ট ডিজিজের জন্য ডাক্তাররা বলে থাকেন যে এইগুলোকে ঠিক করুন। ঠিক তেমনি ডিমেনশিয়ার ঝুঁকিও কিন্তু এই লাইফস্টাইল ডিজিজেস গুলো, এবং এছাড়া আরো লাইফস্টাইল। মানে কিরকম, ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমার লাইফস্টাইলে কি মডিফিকেশন আনা উচিত? নিশ্চয়ই লাইফস্টাইলে যেটা মানে খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু মডিফিকেশন, তার মধ্যে একটা হচ্ছে, প্রধান হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ। আপনার বয়স যাই হোক না কেন, মানে সেটা অল্প বয়সী হোক, মাঝ বয়সী হোক, অনেক বয়সী হোক না কেন, শরীরকে নাড়াচাড়া করতে হবে। শরীরকে এক জায়গায় বসিয়ে রাখাটা কিন্তু সাংঘাতিক ভাবে
যেমন হার্টের সমস্যার সৃষ্টি করছে, শিরদাঁড়ার সমস্যার সৃষ্টি করছে, তেমনি মাথাকেও ক্ষতি করছে। মানে চেয়ার হচ্ছে আমাদের মডার্ন ওয়ার্ল্ডের ওয়ার্স্ট ইনভেনশন। আমাদের এই চেয়ার আমাদেরকে বসিয়ে রাখছে, আমরা খাচ্ছি চেয়ারে বসে, আমরা সিনেমা দেখছি চেয়ারে বসে, আমাদের দিনে কত ঘন্টা আমরা বসে থাকি। কাজেই এই মডিফিকেশনটা দরকার যে আমি একটানা 20 মিনিটের বেশি বসবো না। 20 মিনিট এক জায়গায় বসলাম, 20 মিনিটের পরেই আমাকে উঠে এক গ্লাস জল নিয়ে আসতে হবে, কি বারান্দায় গিয়ে একটু ফুল গাছটা দেখে আসতে হবে, কিছু না কিছু করতে হবে যাতে আমার শরীরটা একটু নড়াচড়া হয়। এটা 20 মিনিট পরে পরে। এই জিনিসটা কি মানে অ্যালজাইমার বা ডিমেনশিয়াকে প্রিভেন্ট করার ক্ষেত্রে নিশ্চয়ই, কাজ দেয় না? আমি তো এই প্রিভেনশন গুলো ওইটার জন্যই বলছি। কাজে একটা হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, দ্বিতীয় হচ্ছে ডায়েট। আমরা কি খাচ্ছি, আমাদের থালাটার মধ্যে খাবারগুলো কি কি আছে সেটা খুব সচেতন ভাবে খাওয়া। মানে আমরা ধরুন ভীষণভাবেই জীবের ভালো লাগার জন্য খাই, কিন্তু শরীরের মধ্যে কি ঢোকাচ্ছি সেটা খুব একটা সচেতন নই আমরা। সেই সচেতনতা আনতে হবে আমাদের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমাদের ফাস্ট ফুড, বাইরে খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন পুজোর সময় আমরা বেরিয়ে একবার বছরে খেতাম বাইরে, যেখানে এখন প্রতি সপ্তাহে লোকে বাইরে খাচ্ছে, কথায় কথায় বাইরে খাচ্ছে। এই বাইরের খাবারটা তো আর আমাদের পুষ্টিকর না, সেটা তো ভীষণভাবেই অয়েলি এবং স্পাইসি ফুড, যেটা একেবারেই মানে সেগুলো কোনো না কোনো ভাবে ট্রিগার করছে। নিশ্চয়ই ট্রিগার করছে। আমাদের ডায়েট আমাদের সমস্ত কিছু ট্রিগার করে। কাজে ডায়েট আরেকটা জিনিস। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের মেন্টাল স্টিমুলেশন। আমরা ধরে নিন 30 বছর বয়স অব্দি খুব নিজেকে এক্সপেরিমেন্ট করি, এটা করব সেটা করব, নতুন কিছু শিখছি, কিছু করার চেষ্টা করছি। 30-এর পর থেকে আমাদের সামাজিক জীবন বলুন, ফ্যামিলি লাইফ বলুন বা কাজের জায়গা বলুন, সব জায়গাতেই আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমরা কোথাও একটা নিজেকে থামিয়ে দিচ্ছি। মানে আমার তো সবই হয়ে গেছে, আমার তো কাজকর্ম, আমি একটা জায়গায় যাচ্ছি, প্রতিদিন যাচ্ছি ফিরছি, সংসার। তো এই যে আমরা মেন্টালি আর স্টিমুলেটেড হই না, এটা একটা সমস্যার সৃষ্টি করে। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস জানতে চাইবো যে পরিসংখ্যানটা আপনাদের কাছ থেকে শুনতে পেলাম আজকে যে খুব র্যাপিডলি বাড়ছে, ডিমেনশিয়ার পেশেন্টের সংখ্যাটা র্যাপিডলি বাড়ছে এবং সারা বিশ্বে সেটা বাড়ছে। এবং আপনার কাছ থেকে যেটা আজকে যেটা আপনাদের সেমিনার দেখলাম, সেখানে দেখলাম যে 57 মিলিয়ন খুব সম্ভবত মানুষ সারা বিশ্বে মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত। তার মধ্যে সবচেয়ে বেশি চায়নাতে 13 মিলিয়ন, তারপরে ইন্ডিয়া রয়েছে 8.8 মিলিয়ন সামথিং লাইক দ্যাট। এবং ইন্ডিয়াতে যেটা একটা 2036 একটা মানে এই রেটে যদি প্রজেকশন একটা আছে, সেটা খুবই উদ্বেগজনক। তো এইটা যে আপনারা তো যে সোসাইটিটা রয়েছেন, আপনারা শুধু শহর ভিত্তিক না, আপনারা গ্রামাঞ্চলেও কাজ করছেন। গ্রামাঞ্চলে এটা কিরকম? দেখুন, সত্যি কথা বলতে গ্রামাঞ্চলে আমরা ঢুকিনি সেইভাবে এই সমস্যাটাকে নিয়ে। আমরা ভীষণভাবেই শহর কেন্দ্রিক কাজ হচ্ছে, সেটা আপনার মেডিকেল ইন্টারভেনশনের দিক দিয়েই হোক বা নন মেডিকেল ইন্টারভেনশনের দিক দিয়েই হোক। মানে সামান্যতম এই ধরনের সমস্যা যখন বাড়িতে শুরু হয়, তখন একজন সেই মানুষটিকে শহরে নিয়ে এসে চিকিৎসা করাটা বাড়ির মানুষ খুব একটা মনে করেন না যে এটা জরুরি। মানে জরুরি মানে কি, তাকে এত দূর নিয়ে এসে ডাক্তার দেখানো সে ভুলে যাচ্ছে বলে এই ধরনের জিনিস হয় না। মানে শহরেই মানুষরা অনেক লেট ডায়াগনোসিস হচ্ছে, সেখানে গ্রামের মানুষরা তো ওইভাবেই থাকেন। মানে সমস্যা হচ্ছে যেহেতু গ্রামে অনেক বেশি ক্লোজ নিট সবকিছু, শহরে যেটা না, তার জন্য শহরের সমস্যা আরো বেশি বাড়ে। কাজে আমরা না গ্রামগঞ্জের দিকে এখনো ঢুকিনি। অথচ স্ট্যাটিস্টিক্স যেটা বলছে যে রুরাল পপুলেশন তো আমাদের ডেফিনেটলি আমাদের দেশে অনেক বেশি কম্পেয়ার টু আরবান পপুলেশন, এবং এই ধরনের সমস্যা রুরাল ইন্ডিয়াতেও হচ্ছে।
কারণ হচ্ছে সেখানেও কিন্তু ডায়েটের বদল হয়েছে, সেখানেও খাওয়া দাওয়া লাইফস্টাইলও বদল হচ্ছে। লাইফস্টাইলের বদল হয়েছে। এবং সেখানে আমাদের যাওয়া উচিত, এই ধরনের এপিডেমিওলজিক্যাল স্টাডির প্রয়োজন, যে তাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য তাদের কি কি সমস্যা হচ্ছে। তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি সত্যি আপনাকে কোনো রকম স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না সেইভাবে, যে গ্রামগঞ্জের দিকে কি ধরনের সমস্যা হচ্ছে। তবে আমাদের সংস্থার তরফ থেকে আমরা বেশ কটা প্রজেক্ট করেছি গ্রামের মানুষদের সাথে, মহিলাদের সাথে, মেয়েদের সাথে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মস্তিষ্কের সমস্যা কি হতে পারে। এবং আলোচনার মাধ্যমে কিন্তু তখন বেরিয়ে এসছে যে আমার শ্বশুর মশাই বা আমার বাবা বা আমার জ্যাঠা এরকম ধরনের সমস্যা কিন্তু মনে হচ্ছে হয়েছে, তাহলে হয়তো তাই হয়েছে, এবার তাহলে কি করা উচিত আমাদের। হয়তো তারা সচেতনই না যে এটা একটা অসুখ। ধরুন একটা সময় ছিল যখন শুধুমাত্র গ্রামগঞ্জে না, শহরেও কিন্তু মানুষ এটাকে নর্মাল এজিং প্রসেস বলে মেনে নিত। বয়স হচ্ছে বলবেই, বয়স হচ্ছে এক কথা বারবার বলবেই, এটা ধরে নেওয়া হতো। কিন্তু সেটা সবার ক্ষেত্রে কিন্তু তা নয়, তাই না? সব বয়স্ক মানুষই ভুলে যান না। অনেক 90 বছর 80 বছর মানুষরা অসম্ভব ভাবে একেবারে পরিষ্কার তাদের ব্রেন ফাংশন। কাজে এটা একটা পিওরলি অসুখ, এবং এটা কিন্তু শুধুমাত্র বয়স্ক মানুষদের বলে না। আচ্ছা, মানে যাদের হচ্ছে এই অসুখটা, যারা এই যে স্মৃতিভ্রংশই আমরা বলতে পারি সেটাকে, তাদের পরিবার কখন সচেতন হবেন যে না আমার বাবা মা আমার মার ডিমেনশিয়া হচ্ছে, মানে ফার্স্ট অ্যালার্মিং সাইনটা কি? ঠিক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন, যে প্রথম আর্লি সিমটমস বা সাইন্স কিন্তু বাড়ির মানুষই দেখতে পান, ডাক্তার তো আর সেখানে নেই। কাজে ডাক্তার তো আরো অনেক পরে আসে। বাড়ির মানুষদের সেজন্য সচেতন করা যে আর্লি সাইন সিমটমস কি হতে পারে, এবং তার জন্য আমাদের ওই যে 10 ওয়ার্নিং সাইন্সটা আমরা সবসময় আলোচনা করি সবার সাথে, যে তার পার্সোনালিটি যেটা ছিল সেটার মধ্যে কোনো বদল দেখছি কিনা, যে কাজটা তিনি খুব সহজে করতেন সেই কাজটা করতে, দেখুন বয়সের সাথে সাথে স্লোনেস আসতে পারে, মানে আমার সময় লাগে কাজটা করতে, কিন্তু আমি হকচকিয়ে যাই না কাজটা করতে। ব্রাশ করবো গিয়ে ব্রাশটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এরপর যেন কি করতে হয় এইটা তো সমস্যা হয় না। আমার হয়তো ব্রাশটা তুলে পেস্টটা তুলতে সময় লাগে, কিন্তু পেস্টটা যে লাগাতে হবে ব্রাশে সেটা তো আমার সমস্যা হয় না। কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রথম দেখতে পাই মানুষ মধ্যে। হয়তো সেইরকম একটা ঘটনা ঘটলো, তারপরে আবার মোটামুটি সবই ঠিক আছে, আবার একটা ওরকম ধরনের ছোটখাটো ঘটনা ঘটলো। এরকম ছোট ছোট ঘটনা ঘটতে ঘটতে এটা বড় আকার নেয়। এই ছোট ঘটনাগুলো যখন ঘটবে তখনই সচেতন হয়। এবং আর্লি ডিটেকশনে যেটা বলা হচ্ছে, আজকে যেটা আমাদের সেমিনারে হচ্ছিল, যে স্ক্রিনিং ক্যাম্প যেটা হয়েছিল, সেই স্ক্রিনিং ক্যাম্পের উদ্দেশ্যই হচ্ছে মানে আপনার ধরুন সমস্ত কিছুই ফাংশনিং ঠিক আছে, আপনি সবকিছুই ঠিক মতো করছেন, তা সত্ত্বেও একটা স্ক্রিনিং করার প্রয়োজন, যে আমার ব্রেন লেভেলটা কি, মানে ওরিয়েন্টেশন সব রকম নেয় তো, ওরিয়েন্টেশন, রিজনিং, রিকল, সব রকম ব্রেনের যতগুলো ফাংশনিং আছে ওই পরীক্ষাটার মধ্যে বেরিয়ে আসে যে আপনার কোন জায়গার কোনটাতে আপনি কিরকম স্কোর করলেন। মানে এই যে স্ক্রিনিং টেস্টের কথা যে বলছেন, স্ক্রিন টেস্টে যখন আপনারা করেন, যখন আপনারা তো একটা রীতিমতো একটা ক্যাম্প করেই তো এগুলো করেন, কিরকম সাড়া পান মানুষের কাছে? কিন্তু এখনো এক ধরনের টেবু না বললেও একটা মানুষের ইয়ে রয়েছে, যে মানে আমরা বলতে চাই না। এবং সবচেয়ে মজার হলো যে এইটাকে খুব সিরিয়াসলি না নেওয়া আর কি, মানে আমরা যদি ধরুন হাঁটুর ব্যথা হচ্ছে, আমি কি তখন ভীষণ চিন্তায় পড়ে যাই, বা আমি কি লজ্জিত বোধ করি হাঁটুর ব্যথা নিয়ে ডাক্তারের কাছে? না, তা তো করি না। তাহলে মাথার সমস্যা হলে আমি লজ্জিত বোধ করি কেন? তো এইটা তো আমাদের একটা স্টিগমা আছে, এবং এটা আমাদের দেশে বলে না, সারা পৃথিবীতেই আছে। তবে অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজে অ্যাওয়ারনেস লেভেলটা অনেক হাই, বা আলোচনাটা খুব ফ্রিলি হয় বলে এটা খুব একটা মানুষ লুকিয়ে রাখে না ব্যাপার। আমাদের দেশে সেটাতে আমরা কোথাও একটা এখনো পিছিয়ে আছি, যেখানে আমরা
খুব পরিষ্কার ভাবে এইসব আলোচনা করি না যে দেখো না আমার বাড়ির মানুষটার এরকম সমস্যা হচ্ছে, এক কথা বারবার বলছে, আমরা একটু কোথাও লজ্জিত বোধ করি। তো এই স্ক্রিনিং ক্যাম্পে আমরা যেটা দেখি যে প্রথম 2-3 জন মানুষ যখন এসে করেন, তারা ওই কে কি বলবে, আমি কতখানি স্কোর করব, সেটা নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা না, দেখি না করি। স্পোর্টস মানে খেলাধুলার মতো আছে, দেখি না পারি কিনা। এবার ওই 2-3 জন যখন করে বেরিয়ে আসে, এসে বাকিদের বলে যে কিছুই না, সহজ পরীক্ষা, যাও, তখন আমরা দেখি যে মানুষজন গিয়ে করছে। তো আমরা না খুব 2-3 জনকে পিক করি যারা এটাকে খুব সিরিয়াসলি পরীক্ষাটা মানে নিচ্ছে না, আমরা তাদেরকে আগে করাই, করিয়ে তারপরে তারা বেরিয়ে এসে 5 জনকে যখন বলে, তখন পুরো সবাই গিয়ে করে। এই যে স্ক্রিনিং ক্যাম্পটা যে আপনারা করেন, যেটা সেটার মধ্যে কি মানে কোনো একটা এজ বার ধরেন নাকি? যে এজ বার, এজ বার বলতে দেখুন, মানে এমন না যে 60 উর্ধ্বেই খালি করতে পারে, আমরা মানে অ্যাজ ইয়াং অ্যাজ 30-35ও করেছি। আচ্ছা, এই বয়সে কি ধরা পড়ছে এরকম? আমাদের মানে আমাদের চোখে পড়েনি, কিন্তু আমরা ধরুন লেট 40s পেয়েছি। লেট 40s পেয়েছি ভদ্রমহিলা। তার সমস্যাটা কিরকম ভাবে ধরা পড়েছিল, তিনি ভুলভ্রান্তি সেরকম কিন্তু হচ্ছে না তার সবই সংসারের, সে কাজ করছে, মনে করেই খেতে দিচ্ছে সবাইকে, মনে করেই সবকিছু করছে। তার যেটা প্রথম সমস্যা শুরু হলো, ছেলেকে উনি নিজেই পড়াতেন। সেই পড়ানোর সময় ছেলে খেয়াল করছে যে মা ইনফরমেশন মিস করে যাচ্ছে, এবং যেটা কোনোদিন মাকে দেখেনি। মাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি এটা তো বললে না, এটা কোথায় বলিনি, আচ্ছা, করতে করতে যেই দিনটাতে বাড়ির মানুষ সতর্ক হলেন এবং ওনাকে নিয়ে যাওয়ার জন্য ঠিক করলেন ডাক্তারের কাছে, সেটা হলো ছেলে যখন পরীক্ষা রেজাল্ট নিয়ে মাকে দেখাচ্ছে যে মা আমি দেখো এটা আমার রেজাল্ট, মা ওই রেজাল্টের দিকে তাকিয়ে একটা ব্ল্যাঙ্ক লুক, মানে কিছুই বুঝছেন না, ওখানে 60, 80, 20, 30 কি লেখা আছে কিছু বুঝছেন না। এবং ওইটা না বোঝার দরুন ওনার মধ্যে একটা, কেননা ডিমেনশিয়া মানুষদের ইনিশিয়াল স্টেজে ইনসাইট খুব পরিষ্কার থাকে, ওনার যে কোথাও একটা সমস্যা হচ্ছে সেটা উনি বুঝতে পেরে, এবং নিজের ছেলের রেজাল্টটা উনি পড়ে উঠতে পারছেন না, বুঝতে পারছেন না, তাতে খুব কান্নাকাটি করেন। আচ্ছা, এবং অসহায় বোধ, এই অসহায় বোধটা তখন বাড়ির মানুষকে একটু নাড়িয়ে তোলে যে না, এটা তো স্বাভাবিক না, যে না বোঝার কি আছে, এত বছর ধরে ক্লাস ছোট্টবেলা থেকে নিয়ে আজ ক্লাস 8 অব্দি তুমি ছেলেকে সবকিছু করেছো, এটা না মানে কোথায় কি বুঝছো না, এখানে আমি কিছু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তখনই ডায়াগনোসিস হয়। আর্লি অনসেট অ্যালজাইমার্স ডিজিজ হয়, মানে খুব অল্প বয়সে এরকম ধরনের, খুব কম কিন্তু হয়। এবং তার একটা জেনেটিক ফ্যাক্টর থাকে, মানে বাড়িতে হয়তো কারোর হয়েছে, আগে হচ্ছে, এবং তারও অল্প বয়সেই হয়ে থাকে। তো আরেকটা টাইপের ডিমেনশিয়া যেটা খুব অল্প বয়সে আমরা মানে দেখতে পাই, সেটা হচ্ছে এফটিডি, যেটা ডাক্তারবাবু বলছিলেন। এফটিডি হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াটা হচ্ছে আমাদের ব্রেনের যে সামনে কপালের পেছনের জায়গাটা মাথার, এইটা হচ্ছে ফ্রন্টাল লোব, আর এটা হচ্ছে টেম্পোরাল লোব, কানের সাইডে, দু সাইডে। এইখানে যখন এফেক্ট করে, তখন এই ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে আমাদের ব্যবহার, যেটা কোথায় কি বলা উচিত, কি না বলা উচিত, কি ব্যবহার করা উচিত, না করা উচিত, সেটা রেগুলেট করে। সেটার যদি কোনো ড্যামেজ হয়, তাহলে কিন্তু আমার কোথায় কি বলা উচিত, কি বলা উচিত, কি না বলা উচিত, সেটার উপরে আমার কন্ট্রোল থাকবে না। এই ড্যামেজটা তো মানে এক্সটার্নাল ড্যামেজ কিছু হবে, কোনো অ্যাক্সিডেন্ট ওয়াইজ হতে পারে? না না না, ড্যামেজ, ব্রেন ড্যামেজই হয়েছে, ফ্রন্টাল লোবে ড্যামেজ হয়েছে, টেম্পোরাল লোবে ড্যামেজ হয়েছে, যার জন্যে ওনার ব্যবহারের বদল দেখতে পাচ্ছি আমরা। এবং উনি যেই কাজগুলো আগে করতেন না সেগুলো করছেন, অথচ মেমোরি কিন্তু পরিষ্কার, আপনাকে সবকিছু বলতে পারবে, মেমোরির দিক থেকে কোনো অসুবিধা নেই, ব্যবহারের বদল শুধু। এবং যার জন্য বাড়ির মানুষদের ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ইনিশিয়ালি ওনারা একটা অদ্ভুত বাড়ির মধ্যে
একটা সমস্যার সৃষ্টি হয় যে মানুষটা ইচ্ছাকৃত এরম ব্যবহার করছে। হয়তো এরকমও শুনেছি আমরা ফ্যামিলির মধ্যে সাংঘাতিক অশান্তি শুরু হয়ে গেছে বাবাকে নিয়ে, যে বাবা হয়তো আমাদের সাথে আর থাকতে চান না, সেই জন্য এরকম ধরনের কাণ্ড কারখানা করছেন। অথচ সেসব কিছুই কিন্তু কারণ না, কারণটাই হচ্ছে তার ব্রেন ড্যামেজ হয়েছে। এবং টেম্পোরাল লোবের কাজ হচ্ছে, আমি যে যে কথাগুলো আপনাকে বলছি আপনি শুনছেন, শুধু শুনছেন না, আপনি শুনে বোঝার চেষ্টা করছেন আমি কি বলছি। টেম্পোরাল লোবে ক্ষতি হলে ব্রেনে, আপনি শুনবেন আমি কি বললাম, কিন্তু আপনি বুঝবেন না, রিসেপটিভ ব্যাপারটা থাকে না। আচ্ছা, আরেকটা যেটা খুব সাধারণত যেটা শুনি, যে ডিমেনশিয়া হয়েছে বয়সজনিত কারণে, মানুষটির বাবা মা মায়েরই তো বেশি শুনি এগুলো, মানুষটির পুরানো কথা অনেক মনে রয়েছে, কিন্তু আজ সকালে উনি কি খেয়েছেন সেটা ভুলে যাচ্ছে, এরকমটা তো বেশি হয় শোনা যায়। হ্যাঁ, একদমই তাই। কারণ ব্রেনের যে সিস্টেমটা, সেটাতে আপনার তো ব্রেনটা তো একটা পুরো একটা দলা না, এর বিভিন্ন জায়গা আছে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন কাজ। কোন কোন জায়গায় আপনার যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন কথা বলতে, সেই শব্দগুলো স্টোর করা আছে। আপনার যেমন যেমন প্রয়োজন হচ্ছে আপনি ওই স্টোরেজ থেকে শব্দগুলো বার করে মুখ থেকে বার করছেন। সেইখানে যদি কোনো গন্ডগোল হয়, তাহলে আপনার ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি, মানে আমি শব্দ খুঁজে পাচ্ছি না কি বলবো, মানে যেটা বলতে চাই যে সেটার জন্য যে শব্দটা, সেটা আমি খুঁজে পাচ্ছি না, মানে আমি বার করতে পারছি না। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে রিকল, মানে আপনাকে আমি 10 মিনিট আগে একটা কথা বলেছি, আমি যদি আপনাকে ক্লু দিই যে বলুন আমি আপনাকে এরকম ধরনের একটা কিছু বলেছি, তা সত্ত্বেও যদি আপনি মনে না করতে পারেন, তার মানে রিকল পাওয়ারটা আপনার নষ্ট হচ্ছে। এবার ব্রেন কি করে, জন্মের থেকে নিয়ে আপনার আজ অব্দি যা বয়স, তাতে চারিপাশের ইনফরমেশন সে স্টোর করছে, যেগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো সেগুলো বার করে দিচ্ছে, যেগুলো যেগুলো রাখা সেগুলো রেখেছে। ছোটবেলার স্মৃতি, অল্প বয়সের স্মৃতি মানে একটা জায়গায় স্টোর হয়, লং টার্ম মেমোরিতে স্টোর হয়। আর শর্ট টার্ম মেমোরি একটা জায়গা আছে যেখানে মানে ফিল্টার আউট হয়ে যায়। হ্যাঁ, আর সেই শর্ট টার্ম মেমোরিতে আমরা সাম্প্রতিক যা ঘটছে সেই সাম্প্রতিক ঘটনাগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। তো এইখানে যেটা হয় যে একটা রেকর্ড যখন চলে, সেই রেকর্ডটা তো নতুন কিছু রেকর্ড করছে না, একটা পুরনো রেকর্ডই তো আপনি বারবার চালাবেন, তাই না? বারবার সেই একই গান শুনবেন। ডিমেনশিয়াতে অ্যাকচুয়ালি তাই হয়, মানে নতুন কিছু আর রেকর্ড হচ্ছে না, ওই পুরনো রেকর্ডই বাজিয়ে যাচ্ছেন। তার মানে পুরনো ঘটনাগুলো পরিষ্কার মনে আছে, নতুন আর কিছু ওনার ব্রেনে স্টোর হচ্ছে না, ওগুলো ঢুকে বেরিয়ে যাচ্ছে স্টোর। মানে অনেক দেখেছি এরকমও যে নিজের মেয়েকে ভাবছেন নিজের বোন বলে ডাকছেন, এরকমও তো হয়। হ্যাঁ, এটা রিলেশনশিপ গুলো বদলে যায়। আচ্ছা, এই যে মানে টোটাল যে ডিমেনশিয়া, যে একটা ডিমেনশিয়া মানে একটা পরিবারের ক্ষেত্রে পরিবারটাকে কিন্তু আমূল পাল্টে দিচ্ছে, কারণ রিলেশন গুলো তো পাল্টে যাচ্ছে তখন, এবং সেটা কিন্তু একটা মানে পরিবারকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়। নিশ্চয়ই। হ্যাঁ, তো সেই রকম ক্ষেত্রে কি করা উচিত? দেখুন, সেই জন্যই তো ডায়াগনোসিসের পরেই আমরা যেটা সবসময় মেডিকেল কমিউনিটিকে বলি, যে আমাদের মতো সংস্থা যারা কাজ করছেন এইসব মানুষদেরকে নিয়ে, তাদেরকে ইমিডিয়েটলি আমাদের কাছে রেফার করবেন, যাতে আমরা বাড়ির মানুষটি এবং যার হয়েছে সমস্যা, তাকেই উভয় মানুষকেই আমরা কাউন্সিলিং এর মধ্যে আনতে পারি, ট্রেনিং এর মধ্যে আনতে পারি। বাড়ির মানুষদেরকে বোঝানো যে এই যে আপনাকে বোন বলছে, আজকে বোন বলছে, কালকে মা বলবে, পরশুদিন দিদি বলবে, তারপরে দিন মেয়ে বলবে। কারণটা হচ্ছে তিনি ওনার ব্রেনের মধ্যে উনি এক এক সময় এক এক রকম অবস্থান হচ্ছে তার। কোন সময় উনি নিজে 16 বছর বয়স, সামনে আপনাকে মা দেখছে, কোন সময় উনি একটু বেশি বয়স, আপনি তার বোন। কাজেই যখন উনি যেরকম অবস্থানে আছেন সেই রকম আপনাকে দেখছেন, সেইখানে আপনি ওনাকে ঠিক না করে বরং যেই জায়গা থেকে উনি বলছেন সেই জায়গায় আপনাকে দাঁড়িয়ে তার উত্তরটা দিতে হবে। এই যে কাউন্সিলিংটা, এইটার ভীষণ বাড়ির মানুষের প্রয়োজন হয়, যে মানুষটা তো আপনাকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এগুলো করছে না,
তার ব্রেনে কখন যে উনি কোন অবস্থায় আছেন। আমাদের সাথে একজন ভদ্রলোক থাকতেন ডে কেয়ার সেন্টারে, যিনি নিজেকে মনে করতেন এই 16-17 বছর বয়স ওনার, ওনার তখন প্রায় 85 বছর বয়স, এবং উনি ওই খাওয়া দাওয়ার পরেই একটু রেস্ট নিয়েই উঠে বলতেন যে চলো ফুটবলের বুটটা বার করো, আমাকে খেলতে যেতে হবে, প্র্যাকটিস আছে মাঠে। তো এবার আপনি স্বাভাবিকভাবে বলবেন যে সব কথা বলছো, তো তোমার 80-র উপরে বয়স হয়ে গেছে, তুমি কি আর ফুটবল খেলো? নেই, সে তো বাচ্চা বয়সে। সেইটা যদি আপনি বলেন, তার মানে ওনার যে মনের অবস্থানটা সেটাকে আপনি ডিনাই করছেন, মানে আপনি মিথ্যা বলছেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি তর্ক করেই চলবেন, উনি কিন্তু বুঝবেন না ব্যাপারটা, বরং রাগারাগি হবে, হাতাহাতি হয় অনেক সময়। সেইখানে আমরা যেটা বলতাম ওনাকে যে আজকে কার সাথে খেলা, আজকে মাঠে প্র্যাকটিস যে করছো, আজকে কি কোনো গেম আছে নাকি সামনে ভবিষ্যতে কোনো গেম আছে, কোন ক্লাবের সাথে খেলা আছে, এই যে কথা শুরু করলাম ওনার সাথে, উনি তার বদলে একটা উত্তর দিলেন যে কিছু একটা বললেন যে কোনো ক্লাবের সাথে। কি মনে হচ্ছে জিতবে না হারবে? এই যে আমি কথাটা শুরু করলাম ওনার সাথে, যেই জিনিসটা নিয়ে উনি মনের মধ্যে আছেন, ওনার মনে আছে, এইটাই আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এই গল্প করে যেতে পারবো, কিন্তু মানুষটাকে না রাগিয়ে, আমি না রেগে। এইটা বাড়ির মানুষদের পক্ষে করাটা খুব কঠিন হয়। কারণ আমার মনে আছে একবার একজন ভদ্রলোক, উনি ব্যবহারে ভীষণ বদল হচ্ছে, ওনার এফটিডি হয়েছে, বাড়ির ওনার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না। ডাক্তার ছিলেন, সার্জন ছিলেন, হার্ট সার্জন ছিলেন, অসম্ভব রেসপেক্টের একজন ভদ্রলোক, যিনি এমন এমন কাজকর্ম করছেন যে কাজকর্মগুলো স্ত্রীকে অত্যন্ত লজ্জার জায়গায় ফেলছে। তো আমাদের সেন্টারে যখন উনি এলেন, ডে কেয়ার সেন্টারে, তখন স্ত্রী বললেন যে আমি তো আর পেরে উঠছি না এই মানুষটাকে নিয়ে। তো ওনার যেটা হতো সেটা হচ্ছে উনি অল্প বয়সী কাউকে, মহিলাদের দেখলেই, মেয়েদেরকে দেখলেই উনি হয়তো ভীষণ মানে কেননা আমার নিজের চেহারাটা বা নিজের কোন অবস্থান তো ভুলে যাচ্ছেন, তাই না? এবার একবার ওরম হয়েছিল যে উনি যখন ওরম করছেন, তখন আমি পাশ থেকে এসে বললাম কাকে পছন্দ হলো এর মধ্যে? তো তখন বললেন যে আমার তো পছন্দ হলে হবে না, আমার বাবার পছন্দ হতে হবে, বাবার সম্মতি না থাকলে আমি করতে পারবো না। কিন্তু আপনার কাকে পছন্দ হচ্ছে? এবার এই ধরনের যখন আমি ওনার স্ত্রীকে বলি যে এইভাবে করলে কিন্তু মানুষটার সাথে ভালোই সময় কাটানো যায়, তখন স্ত্রী বললেন আপনার কি মনে হয় যে আমি এই কথাগুলো ওনার সাথে বলতে পারবো? বললাম না, সত্যি তো পারবেন না। আপনি একটা জিনিস বলুন তো, মানে একটা পরিবারে ধরুন এরকম একজনকার ডিমেনশিয়া হয়েছে, আপনার অ্যাকচুয়ালি ট্রিটটা কাকে করতে হয়? যার ডিমেনশিয়া হয়েছে তাকে, না যারা বাড়ির যারা লোক রয়েছে তাদের? দুজনকে, উভয় পক্ষকেই একেবারে একরকম ভাবে। ইনফ্যাক্ট বাড়ির মানুষদের বেশি বেশি বাড়ির মানুষদের বেশি, কারণ বাড়ির মানুষকে যদি আমি ঠিক রাখতে পারি তাহলে ওই মানুষটাকে ঠিক রাখতে পারবো। মানুষকে যদি আমি ঠিক না রাখতে পারি তো ওই মানুষটাকেও আমি ঠিক রাখতে পারবো। কিন্তু আজকাল যেরকম ধরুন আমরা যেটাকে বলি না যে একদম নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে, তো সেই ফ্যামিলি তো মানুষের হাতে সময় তো নেই। ধরুন বাবা মা একজনই রয়েছেন, সেই মানুষটির ধরুন ডিমেনশিয়া হলো, ছেলের বউ সবাইকে চাকরিতে যেতে হচ্ছে, তখন তো আমাদের মতো মানুষদের উপর নির্ভর করতে হয় অনেক বাড়ির পরিবারকে, প্রফেশনালি যারা আমরা কাজ করি। ইনফ্যাক্ট আমার কাছে গত সপ্তাহে একটি ছেলে এসেছিল, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, মা বাড়িতে, বাবা মারা গেছেন। মা একটা সময় যখন ছিল, যখন মা মানে কোথায় কোথায় বাথরুম যেতেন, আননেসেসারি হাত পা ধুতেন, এমন এমন কাজ করতেন যেগুলো প্রয়োজন নেই, তো তাতে হাত ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছিল, সাংঘাতিকভাবে অসুবিধা হচ্ছিল। তো সেখানে আমরা অনেক অনুরোধ করাতে, এবং দেখুন এখানে তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার এসে যায়, তো সেইখানে ওনারা একজনকে রাখেন, গ্রাম থেকে নিয়ে আসা একজন মহিলাকে, তাকে আমরা গিয়ে ট্রেনিং দিয়ে দিই। কারণ শহরে আপনি যদি কোনো এজেন্সি থেকে কাউকে নেন তাহলে তার চার্জ অনেকটা বেশি হয়, বাড়ির মানুষ কোনো হয়তো রেফারেল কোনো
পার্সোনাল রেফারেন্সে গ্রাম থেকে কাউকে নিয়ে এলো, তাকে আমরা ট্রেনিং দিই। এবার অনেক পরিবারই সেটা করে। হুম। এখানে জানেন তো, এখানে টাকা পয়সার ঠিক ব্যাপারটা হয় না। আমরা দেখেছি অনেক পরিবার যেখানে টাকা পয়সার কোনো অভাব নেই, হুম। সেখানেও কিন্তু হচ্ছে না। হুম। সেখানেও ভীষণভাবেই নেগলেক্টেড Neglected. থাকছে। হুম। অথচ এমন পরিবার যেখানে টাকা পয়সার সত্যিই কষ্ট, হুম। অভাব, হুম। সেখানে কিন্তু মাকে বা বাবার যারই হয়ে থাকুক না কেন, হুম। তাকে ভালো রাখার ইচ্ছেটা একেবারে সাংঘাতিক। হুম। এবং ওইটুকুর মধ্যেই হুম। আমারই একজন মানে পেশেন্টের ছেলে, তার অল্প বয়স, বাবা আর ছেলে দুজনেই কাজে বেরিয়ে যায়, মা বাড়িতে থাকে, মায়ের ডিমেনশিয়া হয়েছে। হুম। এবং এই যে কেউ থাকে না সেই সময়টা, হুম। সেই সময়টা মা বাড়ির মধ্যে এদিক ওদিক জিনিসপত্র করে সাংঘাতিক অবস্থা হুম। করে। এবার তাদের না কোনো পেট কেয়ার গিভার রাখার ক্ষমতা, হুম। না আমাদের সংস্থায় পাঠাতে পারবে। তখন যেটা আমরা বলি সেটা হচ্ছে যে কাজ তো করতেই হবে। হুম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যেটা আমাদের ভীষণভাবে আমরা করি না, হুম। সেটা হচ্ছে আমরা না আহ, সাহায্য চাই না, হুম। সাহায্য চাইতে ভয় পাই আমরা। হুম। এবং যে ছেলেটিকে যখন আমি বলি যে তুমি দেখো তোমার আশেপাশে তোমাদের ছোট ছোট সব ঝুপড়ি হুম। থাকো, আশেপাশে বলো যে তোমার মায়ের কি সমস্যা, হুম। এবং সবাই যদি একটু খেয়াল রাখতে পারে মা। হুম। এবং ও আমাকে পরদিন ফোন করে বললো যে দিদি আমি না ভাবতে পারিনি হুম। যে এতজন মানুষ সবাই এগিয়ে এসে এসে বলবে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, যা 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 হুম। কাজ হুম। কর, ছোটবেলার থেকে তো তোকে দেখেছি মানুষ হতে এখানে, হুম। তোর এখন যখন দরকার আমরা আছি, চিন্তা করিস না, ও তো দিনের বেলা টুকু। হুম। এই জিনিসটা কিন্তু আমাদের আমাদের মুশকিলটা হচ্ছে আমরা তো একটা সময় সেভাবেই বড় হয়েছি, তাই না? হুম। আশেপাশের বাড়ির হুম। মানুষ হুম। হুম। বাড়িতে না থাকলে পাশের বাড়িতে গিয়ে খেয়ে এসছি। হুম। সেই জিনিসটা তো আর এখন হয় না। হুম। তো এই যে কমিউনিটি ফিলিংটা, এই হুম। কমিউনিটি ফিলিংটা কোথাও আমাদেরকে ফেরত আনতে হবে। হুম। আম, যেমন আমরা বলি না, একটা তো ফ্রেজ আছে, ইট হুম। টেকস আ হোল ভিলেজ হুম। টু এডুকেট আ চাইল্ড। হুম। সারা একটা পুরো গ্রাম দায়িত্ব নেয় একটা বাচ্চাকে হুম। বড় করার। হুম। ঠিক তেমনি একজন বয়স্ক মানুষকে যখন সে অসুস্থ হয়, হুম। সেই পরিবারের একজন সে, তো সেই গ্রামের বা সেই কমিউনিটির দায়িত্ব যে মানুষটাকে ভালো রাখা। হুম। এই ধরনের বোধ শক্তি, এই ধরনের অনুভব, অনুভূতি, এগুলো আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজন হয়েছে। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে ডিমেনশিয়া যাদের হয়, এদের অনেকের টেন্ডেন্সি থেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। হুম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাড়ির লোকের কি করা উচিত? দেখুন, এইখানে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ হারিয়ে যাচ্ছে প্রতি হুম। বছর। হুম। এই যেটাকে আমরা ইংরেজিতে ওয়ান্ডারিং বলি, ডিমেনশিয়া মানুষ বেরিয়ে যান, মানে ওয়ান্ডার অফ করেন। কারণ হচ্ছে আহ, অনেকগুলো। একটা কারণ হচ্ছে উনি ওনার নিজের বাড়িটাকেই চিনতে পারছেন না, হুম। বাড়ি খুঁজছেন, নিজের জায়গা খুঁজছেন, কাজে বেরিয়ে যান। দ্বিতীয় হচ্ছে কিছু করার নেই আমার, হুম। এই বেরিয়ে যাওয়াটা হচ্ছে আমি গিয়ে কিছু করব বাইরে, হুম। রেস্টলেসনেস থেকে একটা হয়। হুম। তো এই যে যে সমস্ত ধরনের মানুষরা বেরিয়ে যান বা টেন্ডেন্সি থাকে, আমরা বাড়ির মানুষকে আগে থেকে সতর্ক করে দিই যে উনি কিন্তু বেরিয়ে যেতে পারেন। হুম। তো সেখানে আমরা যেটা বলে থাকি, দেখুন অনেকেই অনেক রকম সাজেশন দেয় যে আম, নাম, ফোন, ঠিকানা ওনার পকেটে রেখে দেবে, গলায় চেনে ঢুকিয়ে রাখবে, হাতে প্যান্ট পরে দেবে। ইভেন সে মানুষ অনেক সময় রাখে না, এগুলো খুলে ফেলে দেয়। কারণ ওই যে কোনোদিন ব্যান্ড পরেনি হাতে, সে ওটা দেখলে ভাবে এটা কি পড়েছে, এরকম খুলে ফেলে দেয়। এবং আমাদের চোখের সামনে এরকম হয়েছে। কাজেই যেটা আমরা সবসময় বাড়ির মানুষকে বলি যে আপনি যখন সামনে নেই, তখন আপনাকে কোথাও কিছু বেসিক কিছু তালা বন্ধ, মানে আহ, ওই ধরনের সেফটি প্রিকশনস নিতে হবে যাতে মানুষটা বেরিয়ে না যায়। আর যদি আপনি না থাকতে পারেন তাহলে আরেকজনকে দায়িত্ব দেওয়া। দেখুন আমাদের ভারতবর্ষে বিদেশের তুলনায় কিন্তু এত মানুষ হারায় না, বিদেশে বেশি বিদেশে হারায়। যত বেশি হারায়। না, বিদেশে তো বেশিরভাগই একলা থাকে, হুম। তারা তো মানে এরা কি, মানে এই যে হারায় যারা, এরা কি সেই ডিমেনশিয়া আক্রান্ত মানুষই হ্যাঁ, অধিকাংশই? হ্যাঁ, হারায়। এবং তারা তো আর বলতে পারে না আমি কোথায় থাকি, আমার নাম কি, বা আমার ঠিকানা কি, আমার বাড়ির মানুষকে। হুম। কিছুদিন আগে একটি ছেলে, সে কন্ট্যাক্ট করেছিল, তার বাবা, তারা বিহারে পাটনার থেকে, হুম। তারা এসেছিল বাবাকে দেখাতে, এবং কালীঘাটে
তার দাদা থাকে, তার দাদার কাছে এসেছিল, বাবাকে ওখানে রেখে চিকিৎসা করে তারা ফেরত চলে যাবে পরদিন। সেদিন সকালবেলা মা কালীঘাটে গেছেন কেনাকাটি করতে, আর ছেলে বাবার সাথে বসে আছে, দাদা অফিসে চলে গেছে। বাবা কখন বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়েছে বলতে পুলিশের সিসিটিভিতে দেখা গেছে কালীঘাট এলাকা থেকে উনি 11:30 নাগাদ বেরিয়েছেন। তারপরে আর কালীঘাট এলাকাতে কোনো সিসিটিভিতে ওনাকে ধরা পড়ে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আমি মধ্যে বলি আপনাকে, যখন কোভিড হলো, যখন লকডাউন চলছে, তখন আমাদের একটা এনজিওর মতোই, মানে ওই এলাকার আশপাশের কয়েকজন মানুষ, পাড়ার মানুষ, ওরা রাত্রিবেলা স্টেশনে গিয়ে, স্টেশনে প্রচুর লোক আটকা পড়েছিল সে সময়, ও খুবই গরিব লোকেরা, তো এদের নিয়ে রাত্রিবেলা খাবার দিয়ে আসতো। তা আমি একদিন গিয়েছিলাম দেখতে, তো সেখানে একজন মহিলা, দেখলেই বোঝা যায় একদম পুয়ার ফ্যামিলির, তিনি বসে আছেন, তিনি কারুর কথা বুঝতে পারছেন না। আমরা আশপাশে যারা জিজ্ঞেস করি এই মহিলাটা কোত্থেকে এসেছে, বলে হয়তো তামিল, মানে উনি সাউথে কোনো ভাষাতে কথা বলছেন, এবং তিনি ট্রেনে উঠে পড়েছেন। এবং আপনি হয়তো জানেন, হয়তো শিলচর স্টেশনটা কিন্তু লাস্ট স্টেশন, এইখানটাতে এসে ট্রেনটা যাচ্ছে না কোথাও, বলে উনি যে এখানে নেমে পড়েছে, তারপর লকডাউন হয়েছে, উনি সেখানেই রয়ে গেছেন। তার কথা কেউ কিছু বুঝতে পারছেন না, উনিও কাউকে কিছু বোঝাতে পারছেন না। দেখুন, এনারা হচ্ছে এক হচ্ছে কথা বোঝাতে পারছে না, কিন্তু ওনার মানসিক অবস্থা কি, মানে মানসিক অবস্থারও কি অসুবিধা আছে কোনো? কারণ আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বাড়ির মানুষেরা ট্রেনে ওঠেন, ওনার সাথেই হয়তো উঠেছেন, ওটা একটা স্টেশন পরে বাড়ির মানুষ নেমে গেছে, ওনাকে ছেড়ে দিয়েছেন। এটা কিন্তু আমাদের দেশে ভীষণভাবেই হয়। এবং যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা বলেন যে সুস্থ হয়ে যাওয়ার পরেও বাড়ির মানুষরা ফেরত নেন না। কারণ হচ্ছে কোথাও একটা তাদের ভয় থাকে যে এত বছর ছিল না, কোন জায়গায় ছিল, কিভাবে ছিল, সে ঠিক আদেও হয়েছে কিনা, ফিরে এসে আবার যদি কিছু হয়, আবার আমরা সেই অভিজ্ঞতা দিয়ে যেতে চাই। এবং যার জন্য আমাদের মেন্টাল হোম গুলোতে জায়গা নেই নতুন মানুষ আসার, কারণ পুরনোরাই বেরোতে পারছে না। পরিপূর্ণতা বলে একটি সংস্থা আছে কলকাতা শহরে, যাদের কাজই হচ্ছে ক্ষণিকের জন্য আসবেন, সুস্থ হবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু সেরকম সংস্থাও স্ট্রাগল করছে। কিন্তু ডিমেনশিয়াতে যারা আক্রান্ত হন, সেটা তো ইনকিউরেবল ডিজিজ না? ঠিক আমি বুঝলাম না, মানে এই অসুখটা তো সারে না, না সারে, মানে ডিমেনশিয়া যখন হয় তো ডিমেনশিয়া, মানে আর সেখান থেকে ফিরে আসেন না, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা। ইররিভার্সিবল ডিমেনশিয়া যদি হয়, তাহলে তাকে এই মুহূর্তে সারা পৃথিবীতে কোনো ওষুধ বেরোয়নি যেটা তাকে সুস্থ করে দিতে পারে। মানে একদম শেষ পর্যায়ে আজকে যে আপনাদের সেমিনারটা হলো, সেখানে ছোট ছোট দুটো সিনেমা দেখানো হয়েছে আমাদের। আর আরেকটা সিনেমা, যিনি ডক্টর ভাগবতী এসেছিলেন, তার ল্যাপটপে ছিল এবং তিনি সেটা উল্লেখও করেছেন, আমি জানি না পরবর্তীতে দেখানো হয়েছে, সেটা একটা অসমীয়া সিনেমা, সীমা বিশ্বাস অভিনয় করেছেন, জানু বড়ুয়ার পরিচালিত। তো সেটা মানে আমি ঘটনাচক্রে আগে দেখেছি সিনেমাটা, এবং আমি দুবার দেখেছি। তো যে আমি 3টে সিনেমার ছোট ছোট আমি আপনাকে জাস্ট বলছি। 2 নম্বর সিনেমাটা দিয়ে আমি বলছি, যেটা দেখানো হলো সেটা হচ্ছে গিয়ে বেলা শুরু সিনেমা, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথীলেখা, যেখানে সাথীলেখার ডিমেনশিয়া হয়েছে দেখানো হচ্ছে, এবং তিনি তার মেয়ের হাজবেন্ডকে চিনতে পারছেন না, চোর বলে ভাবছেন, এবং হাতে কিছু ছিল খাবার জিনিস, ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এবং পুরো জিনিসটা একটা কমিক, একটা এনভায়রনমেন্ট, একটা কমেডির মতো দেখানো হচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রথম যে সিনেমাটা আমাদের দেখানো, ছোট 3-4 মিনিটের একটা সিনেমা, এক মহিলা, তিনি পার্কে বসে আছেন, প্রাণায়াম করছেন, তার হাতের মধ্যে অ্যাড্রেসটা লেখা, মোবাইলটা পাশে, মোবাইলটা সেটা চুরি করে নিয়ে গেছে। এইবার উনি আর ওনার বাড়িটা চিনতে পারছেন না। তখন একটি ছেলে আসলো সেখানে, ছেলে এসে বললো যে আপনি কি ঘর হারিয়ে ফেলেছেন? বলে হ্যাঁ আমি ঘর হারিয়ে ফেলেছি। বলুন চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি, এই রাস্তা দিয়ে চলুন, হাঁটতে হাঁটতে যাই বলে ছেলেটি তাকে ঘরে নিয়ে গেল। ঘরে যাওয়ার পরে
তিনি ছবিগুলোর মধ্যে দেখা গেল যে এই ছেলেটি তার নিজেরই ছেলে, এবং ছেলেকে উনি জিজ্ঞেস করছেন, তিনি বুঝতে পারছেন না তার ছেলে, যে তুমি কি করো বাবা? বলেছে আমি একটা জায়গায় চাকরি করতাম, আমি এখন চলে যা, মার শরীরটা ভালো নয়, আমি চলে এসেছি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে সিনেমাটা আজকে দেখানো হয়নি, আমি যেটা দেখেছি বললাম অসমীয়া সিনেমাটা, সেখানে একটি কম বয়সী মেয়ে, তার একটি প্রেমিক রয়েছে, এবং প্রেমিক ওর বাড়িতে আসতে চেয়েছে বিয়ের প্রপোজাল দিতে, এবং মেয়েটি কোনোভাবেই চাইছে না যে ছেলেটি ওর বাড়িতে আসুক। কারণ মেয়েটির মার ডিমেনশিয়া হয়েছে, এবং মেয়েটির মধ্যে ভয় যে ছেলেটি যদি আসে, যদি ওর মাকে দেখে যে এরকম, ওকে বিয়ে নাও করতে পারে। হ্যাঁ, কিন্তু ছেলেটি আলটিমেটলি আসে, এবং ছেলেটি কিন্তু মহিলাটিকে খুব একটা মানসিক সাপোর্ট দেয়। আমি 3টে সিনেমার আমি উল্লেখটা করলাম এই কারণে, প্রথম সিনেমায় ছেলেটি চাকরি ছেড়ে চলে এসছে যেভাবে দেখানো হয়েছে। 2 নম্বর যে সিনেমাটার কথা বললাম বেলাসুরে, সেখানে এটা মানে পাগল হিসেবেই দেখানো হয়েছে সাথীলেখার চরিত্রটাকে, এবং এটা মানে একটা হাসি যাতে উঠে অডিয়েন্সের মধ্যে। 3 নম্বরটার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে বাড়ির কোনো মহিলার যদি এরকম মানে মেয়ের বাবা মা মার যদি ডিমেনশিয়া হয়, ধরেই নেওয়া যে মেয়েটির বিয়ে হওয়ার অসম্ভব, কারণ ওর বাবা মা পাগল। তোমার এইটা কি ডিমেনশিয়া, কোনোভাবে পাগলামির লক্ষণ? একেবারেই না। প্রথম সিনেমা যেখানে ছেলে চাকরি ছেড়ে এসছে, মায়ের সাথে থাকছে, মাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করছে, এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি। যেখানে আমি বলছিলাম লস অফ অকুপেশন, ছেলেমেয়েরা চাকরি ছেড়ে কলকাতা শহরে ফিরে আসছে, ওখানেই চাকরি নিচ্ছে যাতে মার পাশে বাবার পাশে থাকে। এটা আমরা দেখি, প্রচুর দেখা যায়। স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত। একদম। নানান কারণে মানুষ করে উঠতে পারে না, কিন্তু যারা করেন তারা করেন। সীমা বিশ্বাসের যে সিনেমাটা অত্যন্ত টাচিং ইন দ্য সেন্স যে আমি আমার মায়ের মেয়ে হয়ে আমি কোথাও একটা দূরত্ব নিজেই ক্রিয়েট করছি, অথচ বাইরের একটি ছেলে এসে সে সমস্যাটা বুঝে সে কোথাও একটা, তো এইগুলো খুব সেন্সিটিভ, খুব ভেতরে ডিপার মিনিং আছে। কমার্শিয়াল সিনেমাতে আমি খুব একটা করি না, কারণ কমার্শিয়াল সিনেমা আমার পছন্দ না, এবং সেখানে তারা কমার্শিয়ালিজমের জন্য তারা সেটাকে ড্রামা হিসেবে করে, সেখানে অন্য গল্প নিয়ে আসে, সেখানে নাটক হয় অনেক। আমি একেবারেই তার পক্ষপাতী নই, এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে এর গুরুত্বটা মানুষ বোঝে না, সেটা নিয়ে হাসি ঠাট্টা হয়। আমি একেবারেই পক্ষপাতী না, এবং তার জন্য যেটা হয়, এবং এই সিনেমাটাই মানে স্পেসিফিক্যালি আমি বলবো কিছু কিছু জিনিস যেটা আমাদের খুব অস্বস্তি লেগেছে, সেটা হলো যে রিক্রিয়েট করা মায়ের বিয়ের দিন, যাতে মায়ের স্মৃতি সমস্ত ফেরত চলে আসে। রিক্রিয়েট আপনি করতে পারেন, কিন্তু সেই উদ্দেশ্যে যদি করেন যে মায়ের স্মৃতি ফেরত চলে আসবে, সেটা তো মানুষকে ভুল বার্তা দেওয়া। তো এই বার্তাগুলো ভীষণ ভুল আসে কমার্শিয়াল সিনেমাতে। তো সেই জন্য আমি খুব একটা কমার্শিয়াল সিনেমাগুলোকে সেভাবে গুরুত্ব দিই না একেবারেই। তবে এটাও ঠিক যে যখন ব্ল্যাক সিনেমাটা প্রথম রিলিজ হয়, ব্ল্যাকে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা একজন অ্যালজাইমার্স পেশেন্টের ছিল, সেটা নিয়ে লেখালেখি আমরা আমাদের সংস্থার তরফ থেকে করি, কারণ সেখানে একটা সিন দেখানো হয়েছিল যেখানে অমিতাভ বচ্চন অ্যাজ আ পেশেন্ট, ডিমেনশিয়া মানে অ্যালজাইমার্স এফেক্টেড মানুষ, বলছেন যে দরজাটা কোথায়। ডিমেনশিয়া মানুষ কিন্তু দরজাটা কোথায়, মানে দরজা খুঁজে পাচ্ছি না, সেটা একটা জিনিস, আর আমি দরজা খুঁজছি কিন্তু কোথায় সেটা, ডিমেনশিয়া মানুষ কিন্তু দরজাটাই বলতে পারবেন না। এখানে তো উনি দরজাটা উল্লেখ করছেন, দরজাটা কোথায়, তার মানে তো উনি কি চাইছেন সেটা বলে দিচ্ছেন। এবার আপনি বললেন ওই যে বাঁ দিকে যান, ডিমেনশিয়া মানুষ কিন্তু এটা বলে না, উনি তো জানেনই না কি চাইছেন উনি, যার জন্য উনি যেটা করবেন সেটা হচ্ছে উঠে হয়তো বাঁ দিক যাবেন, ডান দিক যাবেন, এদিক খুঁজবেন, ওদিক খুঁজবেন, কিন্তু দরজা শব্দটা উল্লেখ করবে না। তো আমরা এটা নিয়ে লেখালেখি করেছিলাম, সঞ্জয় লীলা বানসালের কাছে লিখেছিলাম আমরা যে হয়তো কোথাও আমার মনে হচ্ছে যে এটা আমাদের একটু অস্বস্তি হচ্ছে, কারণ ডিমেনশিয়া মানুষদেরকে এত স্পষ্ট ভাবে আমরা বলতে, মানে উনি প্রবলেমটা বলে দেবেন কিসের প্রবলেম হয়েছে আমাকে উদ্ধার করো, এটা কিন্তু হয় না, উনি নিজেই একদম ফাইনালি
ধরুন আমার বাড়ির কারোর ডিমেনশিয়া হলো এবং বাড়ির পুরো পরিবেশটাই পাল্টে গেল, সম্পর্কগুলো পাল্টে যাচ্ছে, ফলে পরিবেশটাই পাল্টে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটি মানুষের কি করণীয় উচিত? দেখুন, মানে আমাদের তরফ থেকে আমরা যেটা গিয়ে করি সেটা হচ্ছে বাড়ির সকলকে নিয়ে একটা জায়গায় বসে, মানে বাড়ির মানুষদেরকে নিয়ে, ডিমেনশিয়া মানুষটিকে না, বাড়ির মানুষদেরকে নিয়ে তাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আগে শোনা। এই কাউন্সিলিং সেশন চলে দীর্ঘদিন ধরে, চলে অনেক অনেক ক্ষেত্রে, এবং এরকমও হয় যে যেখানে আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু মেয়ে বা ছেলে বা ছেলের বউ সে নিজে বদলাতে পারবে না, কাজে তাকে আমরা ফোরফ্রন্টে আনি না। হুম কিন্তু প্রত্যেকজন মানুষেরই কিন্তু বোঝার ক্ষমতা আছে, কিছু একটা করার ক্ষমতা আছে, সেটাকে এক্সপ্লোর করা, মানে এক্সপ্লোর করা আর কি আমাদের কাজ। একজন মানুষ যদি বলেন যে আমি সমস্ত কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে যদি এই বাথরুম পায়খানা পরিষ্কার করতে, আমি সেটা পারবো না, সেইখানে আমরা সেইগুলোই শোনার চেষ্টা করি। কারণ আমি যদি জোর করে তাকে ওই কাজটা করাই, তাহলে কোনোদিনই কাজটা ঠিক হবে না। এমন তো নয় যে উনি করতে চান না, কিন্তু পারেন না করতে কাজটা। সে আমি স্ত্রী হতে পারি, আমি মা হতে পারি, আমি মেয়ে হতে পারি, আমি নাও করতে পারি আমার বাবার জন্য, আমার স্বামীর জন্য সেই কাজটা, কারণ আমি সেটা পারি না করতে, কারোর জন্যই পারি না। ওই যেই আমার যে উইকনেসেস গুলো, একজন ফ্যামিলির যে উইকনেস গুলো, সেগুলো আইডেন্টিফাই করাটা সবচেয়ে প্রথম কাজ। তারপরে যেটা আইডেন্টিফাই করা, সেটা তাদের স্ট্রেংথটা কোথায়, এই দুটোকে নিয়ে তারপরে আমরা একটা কেয়ার প্ল্যান তৈরি করি, যে কেয়ার প্ল্যানটা বাড়ির মানুষকে দিয়ে, যে এবার আপনারা এইভাবে এগোন, যতটুকু করতে পারেন। একদম লাস্ট একটা জিজ্ঞেস করছি আপনাকে, যে একজন ডিমেনশিয়া পেশেন্টের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি হতে পারে কি? হয় অনেক সময়, অনেক সময় হয়। সুইসাইডাল বা এগ্রেসিভ হয়ে যেতে পারেন কি? হ্যাঁ, এগ্রেসিভ হয়ে যেতে পারেন। আচ্ছা, অ্যাগ্রেসিভনেসটা অনেক কারণে হয়, সেটা বার করতে হবে যে সেটা এনভায়রনমেন্টের কারণে হচ্ছে অ্যাগ্রেসিভনেস, না ওনার নিজের শরীরের ভেতরে কোনো অসুস্থ হচ্ছে যেটা বলতে পারছে না, যার জন্য ওনার দেখুন, আপনার হাঁটুতে ব্যথা, অসহ্য ব্যথা হলে আপনি চিৎকার চেঁচামেচি করবেন, বলবেন আমাকে যে আমার হাঁটুতে আর পারছি না। ডিমেনশিয়া মানুষ এত কথার মাধ্যমে আপনাকে বোঝাতে পারবে না, সে হয়তো ওই চিৎকার চেঁচামেচি রাগারাগি করে মারধরি করবে। আচ্ছা, আপনাদের এতদিনের যে অভিজ্ঞতা এদের সঙ্গে কাজ করার, এরকম কি কোনো কেস পেয়েছেন যে বাড়ির লোকের ডিমেনশিয়া আক্রান্ত বাড়ির লোকের কেয়ার গিভিং করতে করতে নিজে কি অসুস্থ হয়ে গেছেন? প্রচুর হয় না? খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আচ্ছা, সেই জন্যই তো বলছি না, যে সেই জন্যই প্রত্যেকজন কেয়ার গিভারকে আমরা বলি সপ্তাহে অন্তত একটা থেকে দুটো ব্রেক নেওয়া, যে যেই দিনটা আপনি কিচ্ছু করবেন না, অন্য কেউ দেখাশোনা করবে, ভাগ করে নেওয়া কাজটা, এবং আমি সব পারবো, আমার মতো করেই সব করতে হবে। এই যদি আমি মনে করি যে আমি যেরকম করে মনে করি, আমি যেভাবে করি সেটাই ঠিক, আর বাকি যারা করছে সেটা ঠিক হচ্ছে না, তাহলে কোনোদিনই আপনি সাহায্য পাবেন না। কাজেই বাড়ির মানুষেরা না, অনেকেই আছেন যারা মনে করেন না, আমি বেরিয়ে এসেছি বাড়ির বাইরে, এই সময়টা খাওয়ার সময়ও না, কিভাবে খাচ্ছে কি খাচ্ছে না, বুঝতে পারছেন তো? তো এই যে একটা ওভার প্রোটেকশন, ওভার প্রোটেক্টিভনেস, এটা ভীষণ খারাপ। সেটা আমার বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রেও যতখানি খারাপ, একজন বয়স্ক মানুষকে দেখভাল করার ক্ষেত্রেও ততখানি খারাপ। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।